দর্শক বন্ধুদের আবারও স্বাগতম জানাই, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব একদিনে কিভাবে সমগ্র অযোধ্যা ধাম এর দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা যায়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে কলকাতা থেকে অযোধ্যা আসবেন এবং কোথায় কম টাকায় থাকবেন। আগের ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন ক্লিক করে দেখুন, কিংবা ডেসক্রিপশন বক্স এ লিংক দিয়ে দিলাম, দেখে নিন। অযোধ্যা ধামের মান্যতা অনুযায়ী সবার প্রথমে সরজু নদীতে স্নান করে, তারপর হনুমান গড়ি পুজো দিয়ে, তারপর রাম মন্দির দর্শন করতে হয়। হনুমান গড়ি থেকে সরজু নদীর দূরত্ব প্রায় 2 কিলোমিটার। পায়ে হেঁটে সময় লাগে 27 মিনিট। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম লতা চক। হনুমান গড়ি থেকে সরজু নদীর দিকে যাওয়ার পথে পড়বে। সন্ধ্যাবেলায় এখানে আসুন, ঘুরে দেখুন, অবশ্যই ভালো লাগবে। বয়স্ক মানুষ থাকলে একটা টোটো গাড়ি ভাড়া করে নিতে পারেন। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ। লতা চকের বাম দিকে দেখতে পাবেন রাম কি পেরি। এখান দিয়ে হেঁটে আপনারা সরজু নদী পর্যন্ত চলে যেতে পারেন। মান্যতা আছে এই রাম কি পেরি দিয়ে ভগবান শ্রীরামচন্দ্র সরজু নদী স্নান করতে যেতেন। আপনারা এখানেও স্নান করতে পারেন, কিংবা একটু সামনে এগিয়ে সরজু নদীতেও স্নান করতে পারেন। দুই জায়গায় সরজু নদীর জল। প্রতিদিন সন্ধ্যায় এখানে বড় পর্দায় রামায়ণ দেখানো হয়। সময় থাকলে দেখতে পারেন। এই যে ঘাট দেখছেন, এটা সরজু নদীর ঘাট, আর দূরের ওটা সরজু সেতু। সামনে সরজু নদী। প্রচুর মানুষ ভোরবেলা স্নান করছে। বিকেল 5টা থেকে সরজু নদীর এই ঘাটে আরতি হয়। সময় হলে দেখে নিন। ভোরবেলা যদি নদীতে আসতে না পারেন, একটু বেলা করেও আসতে পারেন। আমরা ভোর 4টার সময় স্নান করে আবার পায়ে হেঁটে হনুমান গড়ি পৌঁছে যাই। হনুমান গড়ি মন্দির ভোর 4টে থেকে খুলে যায়, তাই সকাল সকাল দর্শন করে নিন। মন্দির আবার 12টা নাগাদ বন্ধ হয়ে যায়, আবার বিকেল 3টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। হনুমান গড়ি পুজো দিয়ে হনুমান মহারাজ এর থেকে অনুমতি নিয়ে তারপর রাম মন্দির দর্শন করুন। এটাই অযোধ্যা ধামের মান্যতা। রাস্তার পাশে থাকা দোকানগুলো থেকে প্রসাদ, ফুলের মালা কিনে নিতে পারেন। পায়ের জুতোগুলো পারলে হোটেলে রেখে আসুন, কিংবা প্রসাদ কেনার দোকানেও রাখতে পারেন। হনুমান গড়ি প্রবেশের ডান দিকের এই রাস্তা ধরে দশরথ মহল, কনক ভবন, রাম রসোই যেতে হয়। হনুমান গড়ি মন্দিরটি একটি উঁচু কিলার উপরে অবস্থিত। অনেক সিঁড়ি দিয়ে উঠতে হয়। বয়স্ক মানুষ থাকলে একটু সাবধানে উঠবেন। ওঠার সময় ডান দিক চেপে ওঠার চেষ্টা করুন, তাতে বিগ্রহ সামনে থেকে দেখতে পাবেন। হনুমান গড়ি মন্দিরে প্রচুর ভিড় দেখা যায়। এখানে পুজোর ব্যবস্থা আছে, কিন্তু রাম মন্দিরে এখনো পুজোর ব্যবস্থা নেই। হনুমান গড়ি মন্দিরে পুজো শেষে যেখান দিয়ে বাইরে বেরিয়ে আসবেন, সেখান থেকে ডান দিকের রাস্তা ধরে চলে আসুন দশরথ মহল, কনক ভবন, কিংবা বাম দিকের রাস্তা ধরে পৌঁছে যান রাম মন্দিরের দিকে। দশরথ মহলের সামনে রাস্তা 2 দিকে ভাগ হয়ে গেছে। ডান দিকের রাস্তা কনক ভবন, বাম দিকের রাস্তা ধরে পৌঁছে যান রাম মন্দির এবং রাম রসোই, যেখানে বিনামূল্যে দুপুরে প্রসাদ খেতে পারবেন। দশরথ মহল, এটি চক্রবর্তী রাজা দশরথ এর নিবাসস্থান। মান্যতা অনুযায়ী এই মহলটি ত্রেতা যুগে তৈরি। প্রবেশদ্বারের বিশাল কাঠের দরজা তার সাক্ষ্য বহন করে। সকাল 8টার সময় এই মহল খুলে যায়। ভিতরে ঢুকে ডান দিকে একটা হনুমান মন্দির রয়েছে। আরেকটু সামনে এগিয়ে এলে মূল রাজমহল দেখতে পাবেন। সত্যি খুব সুন্দর করে রাজমহল এর মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। রাজমহল এর মতো সব কাঠের কারুকাজ করা। আপনারা চাইলে পুজো দিতে পারেন, কিছু সময় এখানে বসে কাটাতে পারেন। সামনে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত এর বিগ্রহ। পাশেই রয়েছে রাজা দশরথ এবং তার রানীদের বিগ্রহ। মান্যতা অনুযায়ী এখানেই রাজা দশরথের পুরনো বাসভবন ছিল। ভগবান শ্রীরাম এবং তার ভাইদের ছোট্টবেলা এখানেই কেটেছে। সকাল 8টা নাগাদ আমরা রাম মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে গেছি। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অসংখ্য মানুষ এগিয়ে চলেছে রাম মন্দিরের দিকে। রাম মন্দিরের প্রবেশপথে বাম দিকে দেখতে পাবেন সুগ্রীব কিলা। কিষ্কিন্ধার বানর রাজা সুগ্রীব রাবণের হাতে বন্দিদশা থেকে সীতাকে মুক্ত করার জন্য ভগবান শ্রীরামকে সাহায্য করেন সুগ্রীব। এই মন্দিরটি দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি। সময় হলে ঘুরে দেখুন। রামপথ থেকে রাম মন্দিরের দূরত্ব প্রায় 600 মিটার। এই পথটা আপনাকে পায়ে হেঁটে প্রবেশ করতে হবে। মাঝখানে একটা বিনামূল্যে
লকার রুম এবং জুতো রাখার জায়গা আছে। বয়স্ক মানুষের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা পাবেন। সেটা রামপথের প্রবেশদ্বারের সামনে পুলিশকে জিজ্ঞাসা করুন, ওনারা ব্যবস্থা করে দেয়। মনে ভক্তি আর রাম মন্দির দেখার আনন্দ নিয়ে আমরা হেঁটে চলেছি 500 বছরের হিন্দুদের বলিদান ত্যাগ এর ফল আমাদের স্বপ্নের রাম মন্দিরের দিকে। সামনে যে মন্দিরটি দেখছেন এটা হলো আমাবা রাম মন্দির। এখানে দুপুর এবং রাতে বিনামূল্যে খুব ভালো মানের খাবার দেওয়া হয়। ডেসক্রিপশন বক্স এ বিনামূল্যে প্রসাদ কোথায় পাবেন, কিভাবে পাবেন, কুপন কিভাবে নেবেন তার বিস্তারিত আলোচনা করা ভিডিও লিংক দিয়ে দিলাম। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা রাম মন্দিরের চৌকাঠে পৌঁছে গেছি। মনের ভিতরে অনুভব করছি এক অনাবিল আনন্দ। সিঁড়িতে প্রণাম করে ভিতরে প্রবেশ করলাম। চারিদিকে শুধু একটাই আওয়াজ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে প্রবেশ করে এক প্রকার স্বর্গীয় অনুভূতি আপনি নিশ্চিত পাবেন। চোখের সামনে রাম মন্দির দেখে অনেকে চোখের জল ধরে রাখতে পারছিল না। এই চোখের জল আনন্দের ছিল। আমরা যখন রাম মন্দিরে পৌঁছাই তখনও মন্দিরের দ্বিতীয় তলের কাজ চলছিল। মন্দিরের এখনও অনেক কাজ বাকি, কিন্তু মানুষের আবেগের জন্য মন্দির খোলা রেখে কাজ চলছে। আমরা রাম মন্দির গিয়েছিলাম কুম্ভ মেলার শেষ দিকে, তখন প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু এখন যদি যান তেমন ভিড় নেই। খুব ভালোভাবে রামলালার দর্শন হবে। চেষ্টা করবেন মাঝের লাইন দিয়ে রাম মন্দিরে ওঠার, তাহলে বিগ্রহ সামনে থেকে দেখতে পাবেন। আমরা 24 সালেও রাম মন্দির গিয়েছিলাম, তখন মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ ছিল, কিন্তু এবার কুম্ভ মেলার ভিড় দেখে কোনো কিছু বারণ ছিল না, এমনকি চেকিং পর্যন্ত বন্ধ ছিল। তবে এখন আবার হয়তো আগের মতো সব নিয়ম চালু হয়ে গেছে। রাজস্থান থেকে আনা মার্বেল এবং স্যান্ডস্টোন দিয়ে রাম মন্দিরের ভিতরে এবং বাইরে অদ্ভুত সব নকশা ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, রাম মন্দির নির্মাণে কোনো লোহার ব্যবহার করা হয়নি। মন্দিরের গর্ভগৃহে 100 কেজি সোনা দিয়ে 42টি সোনার দরজা লাগানো হয়েছে। দরজাগুলো হাত দিয়ে দেখতে পারবেন। বিখ্যাত মূর্তিকার অরুণ যোগীরাজ ভগবান শ্রীরামচন্দ্রের বাল্যকালের মূর্তি নির্মাণ করেছেন। সত্যি চোখ সারানো যায় না, মনে হয় শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু প্রচুর ভিড় থাকায় মানুষকে দাঁড়াতে দিচ্ছে না। এইটুকু দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। আপনারা যদি এখন যান খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আপনারা যদি দুপুরে বিনামূল্যে প্রসাদ খেতে চান তাহলে আপনাকে আসতে হবে আমাবা রাম মন্দির, রাম রসোই। কিভাবে প্রসাদ পাবেন, কুপন কোথায় পাবেন তার বিস্তারিত ভিডিও আই বাটন কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, দেখে নিতে পারেন। দুপুরে খাওয়া দাওয়া সেরে হোটেলে একটু বিশ্রাম নিয়ে আমরা চলে এসেছি কনক ভবন দেখতে। দশরথ মহলের সামনে থেকে ডান দিকের রাস্তা ধরে এগিয়ে এসে আবার ডান দিকের রাস্তা ধরে একটু এগিয়ে এলেই হাতের বাম দিকেই কনক ভবন। সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত কনক ভবন খোলা পাবেন। কনক ভবন এটি স্বর্ণ মন্দির নামেও পরিচিত। রামচন্দ্রের সৎমা রানী কৈকেয়ী মাতা সীতাকে বিয়ের পর উপহার হিসেবে এই ভবনটি দিয়েছিলেন। তবে বর্তমান ভবনটি 1891 সালে ওরছার রানী বৃষভানু দ্বারা নির্মিত হয়েছে। এখানে 3 জোড়া মূর্তি রয়েছে এবং 3টি ভগবান রাম এবং সীতার। সবচেয়ে বড় মূর্তিটি স্থাপন করেছিলেন রানী বৃষভানা কুনওয়ারি। কিছুটা কম উচ্চতার দ্বিতীয় মূর্তিটি রাজা বিক্রমাদিত্য প্রতিষ্ঠা করেন। তৃতীয় মূর্তিটি সবচেয়ে ছোট। এটি ভগবান শ্রীকৃষ্ণ একজন মহিলা সাধুকে উপহার দিয়েছিলেন বলে জানা যায়, যিনি এই স্থানে ভগবান রামের উপাসনা করছেন। আপনারা চাইলে একটু সময় নিয়ে ঘুরে আসুন মণি পর্বত। অযোধ্যা ধাম স্টেশন এর ঠিক উল্টো দিকে মাত্র 700 মিটার দূরে অবস্থিত। পায়ে হেঁটেও যেতে পারেন। রামায়ণ অনুসারে লক্ষ্মণের চিকিৎসার জন্য হনুমান সঞ্জীবনী বুটি সম্বলিত একটি পাহাড় উপরে ফেলেছিলেন। বিশ্বাস করা হয় যে পাহাড়ের একটি অংশ অযোধ্যার পড়েছিল, যা মণি পর্বত নামে পরিচিত। পাহাড়ের চূড়া থেকে অযোধ্যা শহর এবং আশেপাশের অঞ্চলের সুন্দর দৃশ্য দেখা যায়। সকাল 6টা থেকে রাত 6টা পর্যন্ত খোলা থাকে। অযোধ্যা ভ্রমণ আজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। কমেন্ট করে মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা দেখব অযোধ্যা থেকে মাত্র 100 টাকায় কিভাবে প্রয়াগরাজ কুম্ভমেলা পৌঁছবেন। আর যদি আপনারা কলকাতা ফিরে যেতে চান তাহলে সন্ধ্যা 7টা 56 মিনিটে কলকাতা এক্সপ্রেস অযোধ্যা ধাম স্টেশন থেকে পেয়ে যাবেন।